চাকরি বুভুক্ষু পশ্চিমবঙ্গে আজকের দিনটা 7ই নভেম্বর 2025 শুক্রবার একটা উৎসব উদযাপনের দিন হতে পারত। স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 35,000 শিক্ষক নিয়োগ করা হবে। সেই পরীক্ষার প্রথম ফল প্রকাশ, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ফল প্রকাশ আজ। কিন্তু এই উৎসব আমরা পালন করতে পারছি না তার কারণ এই গোদগ্ধে চোনা পড়ে আছে। রাজ্য সরকার যে পদ্ধতিতে যেভাবে এই নিয়োগ করছে তা প্রশ্নাতীত নয়। বছরের পর বছর মামলার প্রক্রিয়া অতিক্রম করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আগেকার নিয়োগ বাতিল হয়ে, মনে রাখা দরকার, 25,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি গিয়েছে। সেই নিয়োগ বাতিল হওয়ার পর এই 35,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছেন। শিক্ষাকর্মীদেরটা পরে হবে। এই প্রক্রিয়ার মধ্যেও সংশয় রয়ে গিয়েছে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে চাকরিহারাদের 2016 সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না। কিন্তু রাজ্য সরকার যারা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য 10 নম্বরের বাড়তি সুবিধা রেখেছেন। অর্থাৎ কি না, 16 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা 90 নম্বরের মধ্যে পরীক্ষা দিচ্ছেন, আর বাকিরা পরীক্ষা দিচ্ছেন 100 নম্বরের মধ্যে। ওই বাকি 10-এর মধ্যে অভিজ্ঞতার ভিত্তিতে যখন ইন্টারভিউ হবে তখন তারা নম্বর পাবেন। অর্থাৎ এটা অনেকটা ডিসক্রিশনের উপর। যারা নিয়োগকর্তা, আমরা জানি স্কুল সার্ভিস কমিশন হচ্ছে পরীক্ষা নেয়, তারা সুপারিশ করে, এবং নিয়োগকর্তা হচ্ছে বা মধ্যশিক্ষা পর্ষদ। এটা স্কুল সার্ভিস কমিশনের ডিসক্রিশনের উপরে আছে। 10-এর মধ্যে অভিজ্ঞদের তারা কত নম্বর দেবেন অনুমান করা যায় ভালোই নম্বর দেবেন, কারণ তাদের চাকরি রক্ষা করার একটা দায় সরকারের আছে। এটা নিয়ে আদালতে মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি কবে হবে আমরা জানি না, কিন্তু প্রশ্নটা গুরুতর। যখন বলা হয়েছিল এদের কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না, তখন এই 10 নম্বরটাকে বাড়তি সুবিধা হিসেবে গণ্য করা হবে কি হবে না, এটা হচ্ছে আইনি প্রশ্ন। এর নিষ্পত্তি আদালতে হবে। পক্ষে এবং বিপক্ষে দুদিকেই জোরালো যুক্তি রয়েছে, তার মধ্যে আমরা বিস্তারিত যাচ্ছি না। কিন্তু আমরা এই পয়েন্টে যেতে চাই যে প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটে এবারে পরীক্ষা হয়েছে, কেন নিয়োগ বাতিল হয়েছিল। প্রায় 6 মাস আগে এ নিয়ে প্রচুর চর্চা হয়েছে, কিন্তু এখন সেটা অনেকটাই বিস্তৃতির আড়ালে চলে গিয়েছে। তাই সেটা আরেকবার একটু ছোট্ট করে মনে করা দরকার একথা যে প্রথমত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, যিনি এখন বিজেপির সাংসদ, তার এজলাসে প্রথম এই সম্ভাবনা উঠেছিল যে সকলেরই চাকরি বাতিল হবে। পরবর্তীকালে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে 14 সালের এপ্রিল মাসে সকলের চাকরি খারিজ হলো। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল এবং 1 বছর পর এই বছর এপ্রিল মাসে আবারও সেই সুপ্রিম কোর্টেই প্রধান বিচারপতির বেঞ্চে কলকাতা হাইকোর্টের রায় হুবহু বহাল রইল, মানে চাকরি বাতিল সংক্রান্ত। তার জেরে এই পরীক্ষা। কেন 25,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি গিয়েছিল, এই প্রশ্নটা একটু আমাদের খতিয়ে দেখতেই হবে। আদালতে বিষয়টা যখন বিচারাধীন এবং বিষয়টা যখন নানা বিচারপতি পর্যবেক্ষণ, হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের সেই রায় বহাল রাখা, বিচারপতি বাগের তদন্ত কমিটি, তাদের রিপোর্ট, সব মিলিয়ে বেরিয়ে এসেছে 5 রকম উপায় তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্রে নিয়োগে এই বিপুল জালিয়াতিটা করা হয়েছিল। কোন 5 রকম, কি 5 রকম জালিয়াতি করা, ফ্রড করা ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন, যাদের সুপ্রিম কোর্ট দাগি বলেছে। 1 হচ্ছে যাদের প্যানেলে নাম ছিল না, 2 হচ্ছে
প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও যাদের নিয়োগ করা হয়েছে। 3 হচ্ছে যাদের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করা হয়েছে। আমার নাম ছিল 11 নম্বরে, 10 জনের চাকরি হওয়ার কথা, আমাকে 4 নম্বরে এনে আমাকে চাকরি দেওয়া হয়েছে। 4র্থ হচ্ছে ওএমআর শিট, পরীক্ষার যে উত্তরপত্র তাতে জালিয়াতি করা হয়েছে। এবং 5 নম্বর হচ্ছে পরীক্ষায় যারা দেয়নি। এই 5 প্রকারে জালিয়াতি করা হয়েছিল। ওই জালিয়াতির ঘটনায় যারা জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসছে, আদালতে বিচার চলছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের তখনকার চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের তখনকার চেয়ারম্যান, প্রাইমারি এডুকেশন বোর্ডের তখনকার চেয়ারম্যান, সকলেই ওই শিক্ষায় নিয়োগ প্রক্রিয়া জালিয়াতিতে যুক্ত ছিলেন। এবং কেউ কেউ জামিনে মুক্ত থাকলেও সকলেই জেল খেটেছেন। এই হচ্ছে প্রেক্ষাপট। সিবিআই তদন্ত করে যে সমস্ত তথ্য পেয়েছিল, ওএমআর শিটের যে কপি উদ্ধার হয়েছিল দিল্লির কাছে গাজিয়াবাদে এক ব্যক্তির বাড়ি থেকে, এসব বিষয় বিস্তারিত তথ্য আমাদের আগেকার ভিডিওতে রয়েছে, তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সেই সিবিআই পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখলো। মোটামুটি 8,500 মতো পাওয়া গেল যারা ডেফিনিটলি টেইন্টেড, দাগি বলা হচ্ছে। বাকি 16,500 মতো তাদের কি দাগি নয় বলা হচ্ছে? না, তা বলা যাচ্ছে না। এইখানে হচ্ছে মামলার সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেইন্টেড, যাদের নির্দিষ্ট করে দাগি বলে চিহ্নিত করা যায়নি। অর্থাৎ তারা দাগি হতেও পারেন, নাও হতে পারেন। এই শ্রেণীটাকে সুপ্রিম কোর্ট একটা সুযোগ করে দিয়েছে দ্বিতীয়বার পরীক্ষায় বসার। এদের সবারই চাকরি বাতিল হয়ে গেছিল। তারপরে রাজ্য সরকার আদালতে গিয়ে বলল যে এদের সবার চাকরি বাতিল হলে স্কুল শিক্ষা ব্যবস্থা ধসে পড়বে। তাই 31শে ডিসেম্বর পর্যন্ত এদের চাকরি করার সুযোগ দেওয়া হয়েছে এবং এরা বেতনও পাবেন, পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু তারপরে নয়, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। দেখি যে আদালত, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিল কেন। তার কারণ হচ্ছে যে গোড়া থেকে রাজ্য সরকার এবং রাজ্যের এই দুটি সংস্থা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তারা অযোগ্য, দুর্নীতির ভিত্তিতে নিযুক্ত, জালিয়াতি করা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য লড়ে গিয়েছে। একটা খুব প্রাথমিক প্রশ্ন আমরা একটু দেখি, কত নিয়োগ করা হয়েছিল 2016 সালে পরীক্ষার ভিত্তিতে কতজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আদালতের নথি বলছে, স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে তারা 23,123টি নিয়োগপত্র দিয়েছিল। আর মধ্যশিক্ষা পর্ষদ বলছে তারা মোট 25,844 এতজনকে নিয়োগ করেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশন যদি 23,123 জনের নাম সুপারিশ করে থাকে, কিসের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ 25,844 জনকে নিয়োগ করে? এই 2,500-এর বেশি, 2,700 মতো নিয়োগ কোথা থেকে এলো? এ প্রশ্নে কোনো উত্তর নেই। সিবিআই তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করে বলেছে যে এরা হচ্ছে জালিয়াতি করে যুক্ত হয়েছে, কিন্তু যারা জালিয়াতি করেনি তাদের শংসাপত্র, সার্টিফিকেট কে দেবে? স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে, নিয়োগের সুপারিশ করেছে, মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করেছে, নিয়োগপত্র দিয়েছে, রাজ্য সরকার বেতন দেয়। এই তিনটি এন্টিটির মধ্যে একটাও
আদালতে গিয়ে বলেনি, দীর্ঘ আইনি প্রক্রিয়া, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে ফেরত, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে নিষ্পত্তি। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে এই দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার নেয়নি যে এদের আমরা পরীক্ষা নিয়েছি, আমরা জানি যে এরা নিশ্চিতভাবে দাগী নয়। অনেকে ভুল করেন, যে মনে করেন যে সিবিআই তথ্য তো মেনে নিতেই পারতো আদালত। সত্যি মেনে নিতে পারত যদি নিয়োগকারী সংস্থা, নিয়োগের সুপারিশকারী সংস্থা, তারা বলতে এরা আনটেন্টেড। তা কিন্তু বলেনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে সুপ্রিম কোর্ট চাকরি খেয়ে নিচ্ছিল, চাকরি খেয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট চাকরি খায়নি। সুপ্রিম কোর্ট বারবার বলেছে, হাইকোর্ট বারবার বলেছে যে কারা যোগ্য তাদের নাম আপনি দিন। সে তালিকা রাজ্য সরকার দেয়নি। সেই জন্যই সত্যিকারের যোগ্য এবং ঠকবাজি না করে, জাল জচ্চুরি জালিয়াতি না করে যারা চাকরি পেয়েছেন, সেই অসহায় চাকরি প্রার্থীরাও কোপে পড়েছেন। রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভ্রান্তির আশ্রয় নিয়েছে। অযোগ্যদের বাঁচাতে হবে এই ছক অনুসারে বারবার বিভ্রান্ত করেছে যোগ্যসহ বাকি সকলকে। মনে রাখা দরকার, অযোগ্য যারা চাকরি পেয়েছেন তারা একটা শ্রেণী, যোগ্য যারা চাকরি করছেন তারা একটা শ্রেণী, আরেকটা বড় শ্রেণী তারা মাসের পর মাস, বছরের পর বছর কলকাতা শহরের রাস্তায় বসে থেকেছেন, বঞ্চিত চাকরি প্রার্থী। তাদের সকলকে বারবার বিভ্রান্ত করা হয়েছে। আমরা প্রথম কথা এটা উল্লেখ করব যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দাগি অদাগি কোর্ট ঠিক করেছে, রাজ্য সরকার বলেনি। বিভ্রান্তিকর কথা। রাজ্য সরকারের কোনো সংস্থা, মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন, তারা যদি দায়িত্ব নিয়ে বলতো যে না, এদের আমি নিশ্চিত করে বলতে পারি যে এরা যোগ্য, তাহলে সম্ভবত আদালতের রায় এরকম হতো না। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ কোনো ক্ষেত্রেই দায়িত্ব নিতে চায়নি। তার কারণটা সহজবোধ্য। কারণটা আমরা সবাই, তার কারণ বলবো না, তার লক্ষণ, তার প্রমাণ আমরা দেখেছি। শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ির থেকে যখন টাকার বান্ডিল উদ্ধার হয়, সে টাকা কোথা থেকে এসেছিল এ প্রশ্নের উত্তর কিন্তু রাজ্যের মানুষের জানা। আদালতে তার নিষ্পত্তি হয়নি, কিন্তু জেলায় জেলায় টাকা দিয়ে চাকরি যারা পাননি, তারা তৃণমূল নেতাদের, শাসক দলের নেতাদের দ্বারস্থ হচ্ছেন টাকা ফেরত দেওয়ার জন্য। এ খবর তো মিথ্যা নয়। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা বলতে চাই, যেভাবে রাজ্য সরকার বারবার, রাজ্য সরকার এজেন্সি নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, তার দ্বিতীয়টি হলো যখন চাকরি গেল, সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্তভাবে চাকরি গেল, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বেতন তো যারা উস্কানি দিয়ে চাকরি খেয়েছে, তার লক্ষ্য ছিল যে আইনজীবীদের সেই অংশ যারা চাকরি হারাদের হয়ে মামলা করেছেন, তারা তো বেতন দেয় না, রাজ্য সরকার বেতন দেয়। রাজ্য সরকার কাজে ফিরে যান, রাজ্য সরকার বেতন দেবে। বেতন কোনো ব্যক্তির পকেট থেকে আসে না। সরকারি অর্থ মাত্র তিনটি ফান্ড থেকে আসে: কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট, কন্টিনজেন্সি ফান্ড। নির্দিষ্ট আইনি সংস্থান ছাড়া রাজ্য সরকারের ক্ষমতা নেই একটা টাকা খরচ করার। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়ে সেই সংস্থান কেড়ে নিতে পারে, নেয়নি সুপ্রিম কোর্ট। তার কারণ রাজ্য সরকারের এই আর্জি যে হুজুর সকলের চাকরি চলে গেলে স্কুল শিক্ষা ব্যবস্থা চলবে কি করে, যার জন্য সুপ্রিম কোর্ট সময় দিয়েছে
31শে আগস্ট পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। কলকাতা হাইকোর্ট যখন প্রথম চাকরি চ্যুত করার নির্দেশ দিল এই 25,000-কে, তখন থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা কথা বলে আসছে, এবং এটা চাকরিহারাদের অনেকে বিশ্বাসও করেছিলেন। কেন করেছিলেন আমি জানি না, শিক্ষক হিসেবে তাদের বোধ বুদ্ধি নিয়ে প্রশ্ন জাগে যার জন্য আমার মনে বারবার। তারা বলছেন যে হাইকোর্টের রায় তো সুপ্রিম কোর্টে টিকবে না, সুপ্রিম কোর্টে নিশ্চয়ই খারিজ হয়ে যাবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্টে টিকবে না, এর নিশ্চয়তা কোথা থেকে তারা পেয়েছিলেন আমরা জানি না। সুপ্রিম কোর্টে যখন রায় হলো, তারপরেও রাজ্য সরকার বলে আসছিল একটা দীর্ঘদিন পর্যন্ত, আমরা তো রিভিউ পিটিশন করেছি, দেখা যাক। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আদালতে হওয়া একটা রায়, সেটা রিভিউ পিটিশন করে উল্টে যাবে, সেই আশাই বা সেই ভরসাই বা খুব বেশি কীভাবে মানুষজন পেয়েছিলেন বা রাজ্য সরকারই দিচ্ছিল আমরা জানি না। একটা কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগেকার প্রধান বিচারপতি তো স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্টের রায়ের উপরে। কথাটা সম্পূর্ণ ভুল। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের 14 সালের এপ্রিল মাসের যে রায় ছিল, তার দুটো অংশ। একটা হচ্ছে চাকরি যাদের গেল সে সম্পর্কে, আর দ্বিতীয় নির্দেশটা ছিল এই বিশাল বড় দুর্নীতি এর সঙ্গে যারা যুক্ত, সে উচ্চ আধিকারিকদের সিবিআই প্রয়োজন হলে কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেট করতে পারবে, কাস্টোডিয়াল ইনভেস্টিগেশন করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন রায়ের উপর স্থগিতাদেশ ছিল না, বিচারপতি দেবাংশু বসাকের গোটা রায়ের উপর কোনোদিন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। গত বছর এপ্রিল মাসে যখন লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলছে, তার মধ্যে যখন রায়টা এলো, এই চাকরি যাওয়ার রায়টা, তখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল, হুজুর নির্বাচন প্রক্রিয়া চলছে, এখন এরকম ঘটনা ঘটলে তো রাজ্যের মন্ত্রিসভার একটা বড় অংশ জেলে চলে যাবে। তখন বিচারপতি চন্দ্রচূড় তার বেঞ্চ শুধু দেবাংশু বসাকের বেঞ্চের ওই অংশটির উপরে যে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে, তার উপরে স্থগিতাদেশ দিয়েছিলেন। চাকরি যাওয়ার যে রায়, তার উপর কোনো স্থগিতাদেশ ছিল না। এখানেও বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বারবার মানুষকে। এই প্রেক্ষাপটে আমরা যখন দেখছি, তখন ফল প্রকাশ মানেই নির্বিঘ্নে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এই আশা আমরা এখনো করতে পারছি না। কিন্তু এটা আমরা আগেও বারবার বলেছি, এটা শুধু 25,000 মানুষের চাকরি যাওয়ার প্রশ্ন নয়, এটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর প্রশ্ন, স্কুল শিক্ষাকে বাঁচিয়ে রাখার প্রশ্ন। এই যে 35,000 শিক্ষক নিয়োগ হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে, রাজ্য সরকার কি তাদের দুটো আলাদা বিজ্ঞপ্তি দিয়ে 16 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য একটা, এবং নতুন যে পদ সৃষ্টি হয়েছে তাদের জন্য আরেকটা করতে পারতেন না? আইনজীবীদের একাংশের মতে তা যদি করা হতো, তাহলে আইনি প্রক্রিয়া এত জটিলতা সৃষ্টি হতো না। যেহেতু আগে যারা চাকরি করছেন এবং 16 সালের পর থেকে যারা আজ পর্যন্ত যারা গ্র্যাজুয়েট হয়েছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে কোনো ডিস্টিংশন করা হয়নি, কোনো তফাৎ করা হয়নি, সেহেতু নিয়োগ প্রক্রিয়ায় ওই যে 10 নম্বর অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে, সেটা সংবিধান সম্মত কি না, ওই 10 নম্বর বাড়তি দিয়ে কিছু মানুষকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে কি না, আমাদের সংবিধান যে বৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেয়, তার বিরুদ্ধে সেই বার্তার পরিপন্থী হচ্ছে কি না এই 10 নম্বর বাড়তি অভিজ্ঞতার জন্য দেওয়া, এই জটিল আইনি প্রশ্ন, এ প্রশ্নে বিচার শুরু হয়েছে। আমরা আশা করব এই বিচারের দ্রুত নিষ্পত্তি হবে এবং 1 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর একটা চেষ্টা
অনেক ক্ষতি হয়ে গিয়েছে, বাঁচানোর একটা চেষ্টা অন্তত করা হবে, এই আশা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।